গুড আফটারনুন সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা ইতিমধ্যেই ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করে চলেছি। তোমরা নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। আমরা বিগত বেশ কিছু ক্লাস ধরে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি সেই আলোচনা তোমাদের কেমন মনে হচ্ছে? আচ্ছা, খুব ভালো লাগছে তাহলে তোমাদের, শুনে ভালো লাগলো। আমরা কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছি? ভারতের সম্পদ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? ভারতের এই সম্পদ আমরা যখন আলোচনা করছি, তোমরা নিত্য নতুন বা নতুন নতুন তথ্য কি তোমরা শিখতে পারছো বা জানতে পারছো? কি মনে হচ্ছে তোমাদের? না এগুলো আগে থেকে জানতে? আচ্ছা, কিছু কিছু শুনেছিলে, কিন্তু বিস্তারিতভাবে তথ্য তোমরা এখন জানতে পারছো। খুব ভালো। তাহলে দেখো, আমরা ইতিমধ্যে ভারতের সম্পদ এই অধ্যায় থেকে আমরা কিন্তু ভারতের সম্পদ বলতে কি বোঝায়, অর্থাৎ ভারতের সম্পদ নয়, সর্বোপরি সম্পদ বলতে কি বোঝায়, সম্পদের গুরুত্ব কতখানি, সম্পদের উপাদান এবং সম্পদের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করে ফেলেছি। তারপরে আমরা আকরিক লোহা সম্পর্কে তার বিস্তারিত আলোচনা, অর্থাৎ আকরিক লোহার যে বিভিন্ন শ্রেণীবিভাগ মনে পড়ছে তোমাদের? আচ্ছা, এই আকরিক লোহার বিভিন্ন শ্রেণীবিভাগ এবং তারপরে কিন্তু আমরা আলোচনা করেছি আকরিক লোহার মূলত ব্যবহার, গুরুত্ব এবং আকরিক লোহার প্রভাব মানে বন্টন, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন রাজ্যে আকরিক লোহাকে যথেষ্ট বেশি পরিমাণে পাওয়া যায়। তো এইগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি। আমি তোমাদের থেকে আজকে যে জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা বিগত দিনে আরও একটি সম্পদ, ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য শক্তি সম্পদ, কি বলতো? কয়লা। সেই কয়লা সম্পর্কে আমরা অল্প বিস্তর আলোচনা করেছি। তারপর আমাদের সময়ের অভাবে আর আলোচনা আমরা সমাপ্ত করতে পারিনি। আজকে আমরা কয়লার দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো কয়লা, বলতো এই কয়লা কি ধরনের সম্পদ বলে তোমাদের মনে হয়? আচ্ছা, একদমই ঠিক, কয়লা একটি স্তরীভূত দাহ্য জৈব পাললিক শিলা। এটা একটা পাললিক শিলা এবং তার পাশাপাশি এটা একটি জীবাশ্ম জ্বালানি এবং জ্বালানি খনিজ, ঠিক আছে? আর কয়লা চিরাচরিত, ক্ষয়িষ্ণু এবং সর্বপ্রাচীন এবং সর্বপ্রধান একটি শক্তি সম্পদ, ঠিক আছে? আর এটি একটি অপুনর্ভব, ক্ষয়িষ্ণু আর তার সাথে সাথে এটা একটি গচ্ছিত সম্পদ। খুব ভালো বলেছো তোমরা। আচ্ছা, জাস্ট আমাকে অল্প কথায় বলো তো, কয়লার উৎপত্তি সম্পর্কে আমরা যে আলোচনা করেছিলাম সেটা তোমরা কেমনভাবে বলতে পারো একটু দেখি। আচ্ছা, কয়লার উৎপত্তি সম্পর্কে বলতে গেলে দুটো যুগের কথা বলতে হয়। কার্বনিফেরাস যুগ, আজ থেকে 30 কোটি বছর আগে, আর টারশিয়ারি যুগ 7 কোটি বছর আগে। তো 30 কোটি 7 কোটি বছর এই সময়কার আগে বৃহৎ বৃহৎ বৃক্ষ, অরণ্য সম্পদ এবং গভীর বনভূমি যে কোনো কারণে, ভূ আন্দোলনজনিত কারণে হোক বা যে কোনো কারণে হোক, এগুলো কিন্তু তোমার মাটির তলায় বা পাহাড়ের তলায় বা যে কোনো জায়গায় স্তরে মানে চাপা পড়ে গেছিল, ঠিক আছে? তো দীর্ঘদিন চাপা পড়ে থাকলে তাদের একটা অবস্থার পরিবর্তন হয়। তো দীর্ঘদিন চাপা পড়ে থাকার ফলে এবং তার উপরে পলি জমতে জমতে
যখন আরো চাপ বৃদ্ধি পাচ্ছে, ভূগর্ভস্থ তাপের কারণজনিত বিষয়ে এই বৃক্ষগুলির কিছু কি বলবো, বায়বীয় এবং তরল অংশ কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে গেছে, হয়ে যাওয়ার দরুন অঙ্গার রূপে বা কার্বোহাইড্রেট কার্বন বা অঙ্গার রূপে আমরা এগুলোকে কয়লায় রূপান্তরিত হতে দেখেছি। ঠিক আছে? আচ্ছা, বলতো গ্রাফাইট কি জিনিস? হ্যাঁ, এটা গ্রাফাইট হচ্ছে রূপান্তরিত শিলা একটি, আর কয়লা পাললিক শিলা। তো পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, অর্থাৎ এই কয়লা পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ এবং তাপের দরুন সেইখান থেকে সেই শিলায় 95 থেকে 100% কার্বন কণা যদি থাকে এবং তার মধ্যে যদি কোনো উদ্বায়ী পদার্থ না থাকে, তখন সেটি কিন্তু গ্রাফাইটে পরিণত হয় এবং এই গ্রাফাইট জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় কি যায় না বলো তো? যায় না। কেন? কারণ এখানে এই পদার্থের মধ্যে, গ্রাফাইটের মধ্যে উদ্বায়ী পদার্থ থাকে না বলতে গেলেই চলে। ভেরি গুড। আচ্ছা, কোক কয়লা কি জিনিস একটু বলো? কোক কয়লা, আচ্ছা, এটা বিটুমিনাস কয়লার একটি উন্নতি বা একটু পরিমার্জিত রূপ। বিটুমিনাস কয়লাকে যখন অক্সিজেনের অনুপস্থিতিতে কোক চুল্লির ভেতরে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটাকে আমরা গলিয়ে দিচ্ছি? একদম ঠিক, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা এটাকে অঙ্গার যোজনে পরিণত করে ফেলছি, করে এর মধ্যেকার যাবতীয় উদ্বায়ী পদার্থ এবং তরল পদার্থ নিষ্কাশন করে ফেলা হচ্ছে, ফেলে এটা উন্নত একটা সংস্করণে পরিণত করা হচ্ছে। মানে হ্যাঁ, তবে এটা অ্যান্থ্রাসাইটের মতো হচ্ছে সেটা বলবো না, বিটুমিনাসের থেকে আরো উন্নতি রূপ দেওয়া হচ্ছে। এটাকে আমরা কি বলছি? কোক কয়লা বলছি। ঠিক আছে? আচ্ছা, কয়লা শ্রেণীবিভাগ করলে বলো তো কি কি শ্রেণীবিভাগ হবে? একদম সর্বোচ্চ কয়লার নাম বলো? অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপরে পিট। তাহলে পিট হচ্ছে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর কয়লা। কার্বনের পরিমাণ কত থাকে? মাত্র 35%, তাই তো? আর উদ্বায়ী পদার্থ কত থাকে? প্রায় 20 থেকে 30% কাছাকাছি। আচ্ছা বলো তো, বিটুমিনাসে কার্বনের পরিমাণ কত থাকে? 50 থেকে 85%, খুব ভালো বলেছ। আর অ্যান্থ্রাসাইটে 85 থেকে 90%। আচ্ছা, তাহলে আমি আর আজকে প্রশ্ন জিজ্ঞাসা করব না, তোমরা খুব ভালোভাবে, যথেষ্ট ভালো করে উত্তর দিতে পেরেছো, আমার দেখে খুব ভালো লাগলো। যারা একটু সমস্যা হচ্ছে, যাদের কোনো প্রশ্নের উত্তর দিতে, তাদেরকে বলবো তোমরা আরো একবার করে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, সেই প্রশ্নগুলোকে তোমরা আরো একবার ভালোভাবে বাড়ি থেকে পাঠ্যপুস্তক অনুযায়ী দেখে আসলে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি সমস্যা হয় আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতেই পারো, আমি তোমাদের অবশ্যই সমস্যা সমাধানের চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা নতুন বিষয় বলবো না, এই কয়লারই আরো পরবর্তী যে অংশ, পরবর্তী যে পার্ট রয়েছে সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে কয়লার গুরুত্ব কতখানি এবং তার সাথে সাথে কয়লার ব্যবহার। তোমরা খুব সামান্য, আমরা যেটুকু জানি যে কয়লাকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করছি,
তার হয়তো 10% ব্যবহার বা 20% ব্যবহার আমাদের কাছে জানা, বাদ বাকি সবই কিন্তু আমাদের কাছে অজানা বিষয়বস্তু। ঠিক আছে, তো আমরা সেগুলো এবার ধীরে ধীরে জানি। তো তোমরা নবম শ্রেণীর এই যে ভূগোল বিষয়, তার সপ্তম অধ্যায়ে যে ভারতের সম্পদ রয়েছে, সেইখান থেকে কয়লা আমরা বিগত দিনে একটু আলোচনা করেছি। আজকে আরও বেশ কিছুটা অংশ আমরা আলোচনা করব পার্ট 2 হিসাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে কয়লার আমরা যে শ্রেণীবিভাগ সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, আমরা আজকে তারপর থেকে গুরুত্ব থেকে আলোচনা করব। এই যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ কয়লা, ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, এটা সারা পৃথিবীতে কয়লা একটি অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ বা গচ্ছিত সম্পদ। এবং এটাও বলা হয়ে থাকে, এই কয়লার পরিমাণ যে দেশের কাছে যত বেশি পরিমাণ সঞ্চিত ভাণ্ডার রয়েছে, সেই দেশ কিন্তু তত বেশি অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারে। সেটা আমদানি করে হতে পারে, আমদানি নয়, রপ্তানি করে হতে পারে, বা অন্য দেশ থেকে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমদানি কথাটা চলে আসলো, অন্য কোনো দেশ থেকে আমদানি না করে নিজের দেশের এই কয়লাকে বিভিন্ন কাজে লাগিয়ে অর্থনৈতিক বা উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু করা যেতে পারে। সেই জন্য কয়লা কিন্তু একটা অন্যতম অর্থনীতির ভিত্তি হিসেবে ধরা হয়। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড, তাই না? ব্ল্যাক ডায়মন্ড মানে আমরা যদি বাংলায় বলি কি হবে? কালো হিরে। হীরের মহামূল্যবান বা হীরের বাজার দর আশা করি তোমাদের একটু হলেও আইডিয়া আছে। সোনার থেকেও তার দামের পরিমাণ অনেকটাই বেশি। ঠিক আছে, তো হীরের বাজার মূল্যের সঙ্গে দেখো কয়লাকে তুলনা করা হয়ে থাকে। তো তাহলে বুঝতেই পারছো এইখান থেকেই যে কয়লার গুরুত্ব কতখানি আমাদের জীবন জুড়ে। চলো প্রথমেই দেখি, প্রথমে গুরুত্ব যেটা রয়েছে সেই হিসাবে কয়লাকে আমরা কালো হিরে রূপে চিনে থাকি বা জেনে থাকি। ঠিক আছে, কি কি হিসাবে কেন কয়লাকে আমরা কালো হিরে বলতে যাব? আরো তো অনেক কিছু রয়েছে কালো রঙের, তাহলে কয়লাকে কেন কালো হিরে বলবো আমরা? কেননা কয়লার ব্যবহার এত ব্যাপক এবং বিবিধ বিচিত্র যে সত্যি সত্যি এর প্রকৃত মূল্য নির্ধারণ করা অসম্ভব। কোন কাজের কয়লা ব্যবহার হয় না সেটা শুধু বলতে হবে। বিভিন্ন কাজে কয়লাকে বিভিন্নভাবে ব্যবহার করা হতে থাকে বা হয়ে থাকে। কয়লার রং কালো এবং হীরের মতো মূল্যবান। তাহলে কয়লার রং কেমন? কয়লার রং হচ্ছে কালো, হীরের মতো মূল্যবান। তাই কয়লাকে কালো হিরে অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, যে কয়লার প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তার এত যে বিচিত্র ব্যবহার রয়েছে সে সম্পর্কে সঠিক মূল্য নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে। এবং কয়লার রং কালো ও হীরের মতোই মূল্যবান বলেই কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে বলা হয়ে থাকে। আরো একটা বলা হচ্ছে কয়লাকে সকল শিল্পের জননী বলা হচ্ছে। কেন? কারণ কয়লা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইস্পাত, রাসায়নিক, বয়ন, ওষুধ এইসব শিল্পের বিকাশ ঘটায়। ইস্পাত শিল্প তৈরি করতে গেলে সেখানে যে বড় বড় চুল্লি, সেই চুল্লি কিন্তু কয়লার সাহায্যেই হয়ে থাকে। রাসায়নিক কারখানা, বিভিন্ন বয়ন কারখানা, ওষুধ শিল্পের বিকাশ, সেখানেও কিন্তু কয়লার ব্যাপক পরিমাণে ব্যবহার দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রধান প্রধান যে শিল্প যেগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে, সভ্যতাকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে, তাই জন্য কয়লাকে শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বলে অভিহিত করা
হয়ে থাকে। তাহলে কয়লার গুরুত্ব, আমরা প্রথম গুরুত্ব কি বুঝলাম? কয়লা হচ্ছে কালো হীরের সঙ্গে তুলনামূলক পর্যায়ে সকল শিল্পের জননী, ঠিক আছে। আর বাণিজ্য, দেখো চীন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া, কানাডার বাণিজ্যে কয়লা খুবই গুরুত্বপূর্ণ একটি রপ্তানি পণ্য। তার মানে ভারতবর্ষের থেকে এই বিভিন্ন দেশে কিন্তু কয়লা রপ্তানি করা হয়, আবার সেখান থেকে উন্নত মানের কয়লাও কিন্তু আমাদের ভারতবর্ষে আমদানি করে আভ্যন্তরীণ বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে কয়লার গুরুত্ব। কটি গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম? 3টি গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। কি কি বললাম? প্রথমটা কালো হিরে বলা হয়েছে, তারপরে আমরা বলেছি এটা হচ্ছে সকল শিল্পের জননী। লাস্ট আমরা আলোচনা করেছি এটা একটা বাণিজ্যের দিক থেকে অন্যতম একটা মহামূল্যবান সম্পদ, ঠিক আছে। আচ্ছা, এবার কয়লার ব্যবহার সম্পর্কে আমরা জানবো, যেটা জানার জন্য তোমরা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছো, এটা আমি বুঝতে পেরেছি। কারণ আমি শুরুতেই বলেছি কয়লার ব্যবহারের খুব মাত্র 10 থেকে 20% পার্ট আমরা জেনেছি। আরো যে কি কি কাজে কয়লা ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ধীরে ধীরে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে শক্তির উৎপাদন হিসেবে যদি আমি কয়লাকে আলোচনা করি, তাহলে 3টি ভাবে কয়লার শক্তি উৎপাদন করা হয়ে থাকে। দেখো, বলা হচ্ছে বিশ্বের সর্বাধিক প্রায় 60% তাপ ও শক্তি কয়লা থেকে উদ্ভূত হয়। এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সমগ্র বিশ্বের কথা বলা হয়েছে। সমগ্র বিশ্বে প্রায় 60% তাপ কিন্তু, বা তাপ শক্তি এই কয়লা থেকেই আসে, ঠিক আছে। তো প্রথমেই আমরা বাষ্প শক্তি উৎপাদন, অর্থাৎ শক্তি উৎপাদনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: বাষ্প শক্তি উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন আর গৃহস্থালির তাপ শক্তি। দেখো, বাষ্প শক্তির উৎপাদন কিভাবে ব্যবহার করা হচ্ছে? কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপে জলকে বাষ্পে পরিণত করে, তাহলে প্রথমে কয়লা পোড়ানো হচ্ছে, তার সাহায্যে জলকে বাষ্পে পরিণত করা হচ্ছে। বাষ্পে পরিণত করে তার সাহায্যে রেল, জাহাজ, সিমেন্ট, অ্যালুমিনিয়ামের বিভিন্ন কাগজ শিল্পের যন্ত্রপাতি চালানো হতো। তোমরা বিভিন্ন পুরাতন সিনেমা যদি দেখে থাকো, দেখবে সেখানে অনেক সিনেমায় যে রেল ইঞ্জিন যখন আওয়াজ হয় হুসু শব্দে, ও বড় বিশাল করে কয়লার ধোঁয়া উড়িয়ে স্টিম ইঞ্জিন ঝুকঝুক করতে করতে সেই ইঞ্জিন কিন্তু এগিয়ে চলতো। এই হচ্ছে সেই কয়লা বাষ্প চালিত ইঞ্জিন, যেটাকে স্টিম ইঞ্জিন বলা হয়ে থাকে। ইংরেজরা এই স্টিম ইঞ্জিন চালু করেছিল পরিবহনের মাধ্যম হিসাবে। দেখো, কয়লা দেওয়া হচ্ছে, তার সাহায্যে ইঞ্জিন সামনে এগিয়ে চলেছে। তবে হ্যাঁ, এটা প্রাচীন একটা পদ্ধতি এবং এখানে অনেক বেশি পরিমাণ কয়লা ওয়েস্টেজ হতো বা নষ্ট হতো বলে মনে করা হচ্ছে। সেই জন্য আজকালকার দিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রেল, জাহাজ, সিমেন্ট শিল্প এগুলোকে বা যন্ত্রপাতি চালানো হয়ে থাকে, ঠিক আছে। একটা গেল বাষ্প শক্তি উৎপাদন। তবে কোনো কোনো দেশে, কোনো কোনো জায়গায় হেরিটেজের উদ্দেশ্যে সেখানে অল্প পরিমাণে কিন্তু স্টিম ইঞ্জিনের ব্যবহার এখনো চলে আসছে, বা যেখানে সম্পূর্ণভাবে বৈদ্যুতিক ব্যবহার এখনো চালু হয়ে ওঠেনি, সেখানেও বাষ্প শক্তি এই কয়লার সাহায্যে স্টিম ইঞ্জিনের শক্তিকে কাজে লাগানো হয়ে থাকে, ঠিক আছে। বিদ্যুৎ উৎপাদন, এটা কি বলতো? এটা একটা পাওয়ার প্ল্যান্ট। তো বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে কয়লার থেকে কিন্তু আর কয়লার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কয়লাই এক এবং অদ্বিতীয় শক্তি।
যেটা কয়লার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। কয়লাকে পুড়িয়ে কয়লার দহনজাত তাপে জল থেকে উদ্ভূত বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। শুধুমাত্র যে কয়লাকে তাপ দিয়ে পুড়িয়ে দিলাম আর আমি সেই বিদ্যুৎটাকে সঞ্চিত করে রাখলাম, ব্যাপারটা ঠিক সেরকম নয়। এই কয়লার দহনজাত তাপেই জল থেকে উদ্ভূত বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বিশ্বের মোট 35% কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে যে তাপবিদ্যুৎ উৎপাদন হয়, বিশ্বের প্রায় 35% কয়লা ব্যবহার করা হয়ে থাকে। ভারতে এই কয়লা ব্যবহার থেকে তাপবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হচ্ছে 57%। বলতো আর কি কি উৎপাদন থেকে বা কি কি থেকে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়? সোলার অর্থাৎ সৌরশক্তি থেকে। ভালো বলেছো, সোলার প্যানেল। তোমাদের বাড়িতেও যদি সোলার প্যানেল লাগানো হয় তাহলে দেখবে প্রাথমিক একটা খরচা হয় ঠিকই, কিন্তু বিদ্যুতের বিল কিন্তু অনেকখানি কমতে সাহায্য করে এই সোলার প্যানেল। এছাড়াও বিভিন্ন পারমাণবিক শক্তি রয়েছে, জলবিদ্যুৎ শক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, তাপ শক্তি রয়েছে, ভূতাপ শক্তি যেটা, এগুলোকেও কাজে লাগানো হয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর গেল বিদ্যুৎ উৎপাদন। গৃহস্থালির তাপ শক্তি। গৃহস্থালির তাপ শক্তি বলতে এখনো সব জায়গায়, সকল দেশের সকল অঞ্চলে, সমস্ত অঞ্চলে গ্যাস বা আরো আধুনিক জ্বালানি ব্যবস্থা এখনো ব্যবহার বা গড়ে তোলা যায়নি। সেই জন্য সেই সমস্ত দরিদ্র অঞ্চলে, দরিদ্র দেশে লিগনাইট জাতীয় কয়লার সাহায্যে রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের এই বিভিন্ন অঞ্চলে বা আমাদের এই অঞ্চলে যেখানে একটু পরিমাণগত মান, অর্থাৎ যেখানে একটু নিম্নমানের মানুষরা বসবাস করেন বিভিন্ন বস্তি বা বিভিন্ন অঞ্চলে, সেখানে কিন্তু কয়লা পুড়িয়ে রান্নার কাজ করতে দেখা যায়। আবার শীতপ্রধান দেশে গৃহ উষ্ণকরণে কয়লা ব্যবহার হয়ে থাকে। দেখবে শীতপ্রধান দেশে ঘরের মধ্যে একটা চিমনি সিস্টেম করা হয়ে থাকে, সেখান থেকে কয়লা, সঠিক পরিমাণে কয়লা দিয়ে জ্বালিয়ে তার থেকে সারা ঘরে একটা গরম অনুভব রাখার জন্য এর ব্যবস্থা করা হয়ে থাকে। তবে এখনকার দিনে আবার রুম হিটার চলে এসছে পরিপূরক হিসাবে, কারণ সব জায়গায় চট করে তুমি কয়লা জ্বালাতে পারবে না, সেই জন্য রুম হিটারও চলে এসেছে। ঠিক আছে? তাহলে শক্তি উৎপাদনের ক্ষেত্রে কয়লার যে বিভিন্ন রকম ব্যবহার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার শক্তি উৎপাদনের পরে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে কিভাবে কয়লাকে ব্যবহার করা হয়। তবে ইস্পাত শিল্পে, অর্থাৎ আমরা যে আকরিক লোহা অংশ আলোচনা করে আসলাম, সে আকরিক লোহা সেগুলো কারখানায় গিয়ে কি ধরনের ইস্পাত শিল্প গড়ে ওঠে। সেই ইস্পাত কি সেখানে মানে বললাম আর তৈরি হয়ে যায় এমন কিছু নয়। সেখানে বড় বড় চুল্লিতে এই আকরিক লোহাকে নিষ্কাশন করে সঠিক পদ্ধতিতে ইস্পাত তৈরি করা হয়ে থাকে। দেখো কি বলছে, ইস্পাত শিল্পে 1 টন পিণ্ড লোহা, অর্থাৎ যেটা আমরা পিগ আয়রন আলোচনা করেছিলাম, লোহার খণ্ড, 1 টন পিণ্ড লোহা তৈরিতে 1.5 টন কোক কয়লা জ্বালানি রূপে প্রয়োজন হয়। কোক কয়লাটা আমরা আলোচনা করেছি যে বিটুমিনাস কয়লাকে 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেনের অনুপস্থিতিতে কার্বনাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। সেই কোক কয়লা 1.5 টন, তাহলে 1 টন লোহা পিণ্ড তৈরি করব, কিন্তু প্রয়োজন হচ্ছে আমার কত? 1.5 টন কয়লা। তাহলে বুঝতে পারছো, প্রায় সমপরিমাণের বেশি, 1.5 গুণ বেশি প্রয়োজন হচ্ছে। বিশ্বের ইস্পাত উৎপাদনের প্রায় 70% কোক কয়লা নির্ভর। তাহলে
এই যে বিশ্বের ইস্পাত, যেখানে যেখানে বিভিন্ন ইস্পাত কারখানা গড়ে উঠেছে আমাদের ভারতবর্ষ ইনক্লুডিং, তার মধ্যে সব জায়গাতেই 70% কোক কয়লা নির্ভর করে কিন্তু সেখানে ইস্পাত কারখানা গড়ে উঠেছে, যা ভারতে মোট উত্তোলিত কয়লার 5.5%। তাহলে ভারতে যে পরিমাণ কয়লা, বিটুমিনাস কয়লা উত্তোলিত হয় তার মাত্র 5.5% হচ্ছে এই লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, যদি এই যতটা কয়লা উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে, তা লৌহ ইস্পাত শিল্পে এর কতখানি প্রয়োজন সেটা বুঝতে পারছো। কয়লা ছাড়া কিন্তু তাহলে লৌহ ইস্পাত শিল্প গঠিত হতে পারবে না, তাই না? আচ্ছা, তরল জ্বালানি উৎপাদন। কিভাবে তরল জ্বালানি উৎপাদন হয়? তো যে কোক কয়লা যখন প্রস্তুত করা হয়, তৈরি করা হয়, এই তৈরির সময় কয়লা থেকে গ্যাসোলিন ও ডিজেল তৈরি হয়, যা পরিবহনে ব্যবহৃত হয়। তো সেই জন্য তরল জ্বালানি। দেখো, কয়লা থেকেই কিন্তু গ্যাসোলিন বা ডিজেল তৈরি হয়, অর্থাৎ যখন আমরা এই বিটুমিনাস কয়লাকে কোক কয়লায় রূপান্তরিত করার চেষ্টা করি, তখন সেখান থেকে গ্যাসোলিন আর ডিজেল তৈরি হয়, যা পরিবহনে ব্যবহৃত হয়। দক্ষিণ আফ্রিকায় সর্বাধিক এই কোক কয়লা থেকে গ্যাসোলিন এবং ডিজেল উৎপন্ন হতে দেখা যায়। তাহলে তিনটি ব্যবহার আমরা এতক্ষণে জানলাম। গ্যাস উৎপাদন, কি কি ক্ষেত্রে গ্যাস উৎপাদন কাজে লাগানো হয়? কয়লা স্তরের মধ্যে সঞ্চিত যে মিথেন গ্যাস রয়েছে, সেই মিথেন গ্যাস সংগ্রহ করা হয়, ঠিক আছে, যা বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালির রান্নার কাজেও ব্যবহৃত হয়ে থাকে। আবার আহরণ অযোগ্য কয়লাকে ইউসিজি পদ্ধতিতে গ্যাসে পরিণত করা হয়, সেই গ্যাসও পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কয়লার ব্যবহার হিসাবে একদম শুরুতে তাপ শক্তি উৎপাদনের ব্যবহার দেখলে, সেখানে কি কি দেখলে? বাষ্প শক্তি, অর্থাৎ যেটা বাষ্প শক্তি উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন প্রায় 30%-এর বেশি ভারতবর্ষে, বিশ্বে 35%, আর ভারতবর্ষে 57%-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় এই কয়লাকে কেন্দ্র করে। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়। লৌহ ইস্পাত শিল্পে ভারতে মোট উত্তোলিত কয়লার কত শতাংশ ব্যবহার করা হয়? 5.5%, তাই তো। তরল জ্বালানি উৎপাদন, তো কিভাবে ব্যবহার করা হয়? কোক কয়লা তৈরির সময় থেকে এই কয়লা থেকে কি তৈরি হচ্ছে? গ্যাসোলিন আর ডিজেল, যেটা পরিবহন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 4 নাম্বার, গ্যাস উৎপাদন। তাহলে কয়লা যখন স্তরে স্তরে সঞ্চিত হয়, সেখানে কিছু পরিমাণ মিথেন গ্যাস সঞ্চিত হতো, সেই মিথেন গ্যাসকে বিদ্যুৎ উৎপাদন এবং গৃহস্থালী রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য 4টি ব্যবহার আমরা জানলাম। এবার দেখো, উপজাত দ্রব্য, অর্থাৎ কি কি কাজে কয়লা থেকে সরাসরি হয়তো দ্রব্যগুলো পাওয়া যায় না, কিন্তু এই কয়লাকে যখন কোক কয়লা রূপান্তরিত করা হয়, এখান থেকে 1600 ধরনের উপজাত দ্রব্য উৎপাদন করা হয়, যা নানান কাজে ব্যবহৃত হয়। তোমরা শুনে, এতক্ষণ আমি যদি পড়ি, তোমরা শুনে খুব আশ্চর্য হয়ে যাবে যে এই জিনিসগুলো কয়লা থেকে উৎপন্ন হয়, কয়লার জনিত প্রোডাক্ট। দেখো সেগুলো কি। দেখো, 1600 ধরনের উপজাত দ্রব্য তৈরি হয়, কিন্তু এখানে আমরা আলোচনা করব খুব অল্প কিছু বিষয়। তোমরা বুঝতে পারছো, এখানে মূল উল্লেখযোগ্য উপজাত দ্রব্যগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেট এই
এটা হচ্ছে মূল উপজাত দ্রব্য। এখান থেকে যেগুলো তৈরি হয় সেগুলো কি? সার। কোন সার? জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করা হয় এই অ্যামোনিয়াম সালফেটের দ্বারাই এই সার তৈরি হয়। হিমায়িতকরণ অর্থাৎ যেগুলো ঠান্ডা করে রাখার জন্য যে দ্রব্য, হিমায়িতকরণ। বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য অর্থাৎ যেগুলো বোমা বা বিভিন্ন কাজে, বন্দুকের কাজে ব্যবহার করে, বিস্ফোরক দ্রব্য যেটা বিস্ফোরণ হয়। কীটনাশক দ্রব্য অর্থাৎ পোকামাকড় মারার জন্য যে দ্রব্য, সেগুলো কিন্তু এই কয়লা থেকেই পাওয়া যায়। কয়লা থেকেই একটা উপজাত দ্রব্য এগুলি। ঠিক আছে। টলুইন। টলুইন কি? টলুইন একটা এমন দ্রব্য যেখান থেকে বিস্ফোরক দ্রব্য তৈরি হয়, যা কয়লা থেকেই তৈরি হয়। স্যাকারিন। এই স্যাকারিন তুমি আমি আশা করি সবাই কোনো না কোনোভাবে খেয়েছি। দেখবে চিনির তো বেশ খানিকটা দাম বেশি, তো যখন চিনির পরিপূরক হিসাবে একে ব্যবহার করা হয়, যে স্টলগুলো বা ঠেলা গাড়িগুলো আইসক্রিম বিক্রি করে, বিভিন্ন রকমের গোলা তৈরি করে, কালারিং বিভিন্ন জিনিস দিয়ে, মিষ্টি লাগে আমাদের বরফ তৈরি করতে গেলে, বা বিভিন্ন জায়গাতে সেখানে চিনি থেকে এই স্যাকারিন ব্যবহার করা হয় যেটা মিষ্টি লাগে। সেই জন্য বলে দিয়ে চিনি অপেক্ষা মিষ্টি দ্রব্য যেটা হচ্ছে স্যাকারিন, যা কয়লা থেকেই তৈরি হয়। ঠিক আছে। বেনজল। বেনজল জিনিসটা কি? মোটর গাড়ির উচ্চমানের জ্বালানি এই বেনজল। ঠিক আছে। অর্থাৎ যে মোটর গাড়িগুলো মানে ভীষণ উচ্চ গতি সম্পন্ন মোটর গাড়ি এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইঞ্জিন ব্যবহার করা হয়, সেগুলোতে বেনজল ব্যবহার করা হয়। আর কি কি কাজে? কীটনাশক, ছত্রাকনাশক, ওষুধ তৈরিতে কিন্তু এই বেনজল ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ দেখো এখানে প্রথমে এই উপজাত দ্রব্যগুলোর নাম দেওয়া হয়েছে, অ্যামোনিয়াম সালফেট, টলুইন, স্যাকারিন, বেনজল। তারপরে এদেরকে কাজে লাগিয়ে আরো উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়, সেটা পরোক্ষভাবে তৈরি হয়ে থাকে। পাইরিভিন, এটা একটি উপজাত দ্রব্য। কি কাজে ব্যবহার করা হয়? রং তৈরি এবং কৃত্রিম রাবার তৈরিতে এই পাইরিভিন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। প্যারাজাইলিন, এটা একটা কৃত্রিম তন্তু, প্যারাজাইলিন। ঠিক আছে, এটা অন্যতম কৃত্রিম তন্তু। আচ্ছা, 7 নম্বর হচ্ছে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন ও ক্রিওজোট। তো ন্যাপথলিন আশা করি তোমরা বুঝতে পেরেছো। ন্যাপথালিন তোমাদের বাড়িতে যে ন্যাপথালিন জামা কাপড়কে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয়, সেই ন্যাপথলিনের কথাই বলা হচ্ছে। তো দেখো এই অংশ থেকে কি কি তৈরি হয়? কীটনাশক, রঞ্জক, আঠা, সুগন্ধি অর্থাৎ যে বিভিন্ন সেন্ট আমরা ব্যবহার করি সেটাও কিন্তু কয়লা উপজাত দ্রব্য। কৃত্রিম তন্তু, পচন নিবারক অর্থাৎ যেটা পচতে দেবে না এমন কিছু পদার্থ, সংক্রমণ নিবারক, সলভেন্ট, প্লাস্টিক, ডিটারজেন্ট, তরল জ্বালানি, সবই হচ্ছে কয়লা থেকে উপজাত দ্রব্য। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ক্রিওজোট থেকে কত ধরনের দ্রব্য আমরা পাচ্ছি। আচ্ছা, ফেনল, কীটনাশক, ওষুধ, পচন নিবারক বিভিন্ন দ্রব্য এই ফেনল থেকে প্রস্তুত করা হয়। কোল গ্যাস কি কি? যন্ত্রপাতি চালানো, রান্না, বাতি জ্বালানো, বিভিন্ন ধরনের যে গ্যাস সেগুলোও কিন্তু এই কয়লা থেকেই পাওয়া যায়। পিচ বা অ্যাসফাল্ট, দেখবে যখন রাস্তায় পিচের রাস্তা যখন নির্মাণ করা হয় সেখানে পিচ বা অ্যাসফল্ট, সেখানে সেই পাথরের সঙ্গে এদেরকে মিশ্রণ করিয়ে একটা মিক্সচার তৈরি করা হয়, সেটাই প্রলেপ দেওয়া হয়, তার উপর রোলার গাড়ি চেপে রাস্তাকে সমান করা হয়।
তো পাকা সড়ক নির্মাণ ইত্যাদি কাজে বহুল পরিমাণে এই পিচ বা আসফাল্ট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কতগুলো কয়লার উপজাত দ্রব্য যা আমরা ইতিমধ্যে ব্যবহার করে চলেছি, ব্যবহার করি, যেগুলি কয়লা থেকেই সৃষ্টি হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, দেখবে তোমরা অনেক তথ্য জানবে, শুনে আশ্চর্য হয়ে যাবে যে এই দ্রব্যগুলো কয়লা থেকেই তৈরি হয়। ঠিক আছে, দেখো প্লাস্টিক, এটা কিন্তু কয়লা থেকেই একটা তৈরি উপজাত দ্রব্য। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই কয়লার উপজাত আরো যে দ্রব্যসমূহ যেগুলো বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তাপ অনুযায়ী, যেমন আমরা কোক কয়লা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করি? 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। দেখো আমরা যতগুলো উপজাত দ্রব্য পেয়েছি সবই কিন্তু এই বিটুমিনাস কয়লাকে কোক কয়লা রূপান্তরিত করার সময় কার্বনাইজেশন পদ্ধতিতে। তো সেখানে এই জন্য এখানে তাপ অনুযায়ী বিভক্ত করে বিভিন্ন উপজাত দ্রব্যকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, উচ্চ তাপের কার্বনাইজেশন, ঠিক আছে, যেটা 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লক্ষ্য করা যায়। আলকাত্রা, কোল গ্যাস, হালকা তেল, ইথিলিন, অ্যামোনিয়াম সালফেট, এইগুলো কিন্তু এই কয়লাকে 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের অনুপস্থিতি যখন আমরা নিষ্কাশন করি তখন এই উপজাত দ্রব্যগুলো পাওয়া যায়। নিম্ন তাপের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? অর্থাৎ 450 ডিগ্রি থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানেও আমরা আলকাত্রা পাচ্ছি, টলুইন পাচ্ছি, স্যাকারিন পাচ্ছি, বেনজল, হালকা তেল, পাইরিভিন, প্যারাজাইলিন ইত্যাদি পেয়ে থাকি। ঠিক আছে, আবার আলকাত্রা থেকে প্রাপ্ত উপজাত দ্রব্য, সেগুলো কি কি? তরল তেল, ক্রিওজোট, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, পিচ আসফল্ট যেটা বলা হচ্ছে, ফেনল প্রভৃতি আমরা এই আলকাত্রা থেকেই আবার এই দ্রব্যগুলো পেয়ে থাকি। তাহলে দেখো উচ্চ তাপের ক্ষেত্রে একটা আলাদা সেন্টিগ্রেডের কথা বলা হচ্ছে, সেখান থেকে কিছু উপদ্রব্য পাচ্ছি। আবার নিম্ন তাপের ক্ষেত্রেও কিছু কিছু উপজাত দ্রব্য আমরা পেয়ে থাকি। আবার এই উপজাত দ্রব্য থেকে আবার নিষ্কাশন করার ফলে আরো নিত্য নতুন কিছু আমরা দ্রব্য পেয়ে থাকি। ঠিক আছে, তো সেই জন্য দেখুন এখানে ছবি দেওয়া হয়েছে, যখন কোল মাইন থেকে অর্থাৎ কয়লা খনি অঞ্চল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কোল রিফাইনারি অপশন যেখানে কয়লাকে পরিশুদ্ধকরণ করা হয়, সেখানকার কত রকম জিনিস দেখো এখানে দেখানো হয়েছে, যে গ্রাফেন বা মেসোফরমাস কার্বন, বিভিন্ন কেমিক্যাল, যে সারের কথা বলা হচ্ছে, ওষুধ তৈরির বিভিন্ন কারখানা হতে পারে, সেটা কার্বন ফিল্টারে, যে কার্বন ফিল্টার বা চিপ তৈরি করতে গেলে, ব্যাটারি তৈরি করতে গেলে, থার্মাল ইনসুলেশন, থার্মাল কন্ডাকশন প্রভৃতি জিনিস তৈরি করতে গেলে কিন্তু এই কয়লার ব্যবহার অত্যাবশ্যকীয়। ঠিক আছে, তাহলে কত ধরনের উপদ্রব্য তোমরা শিখলে, দেখলে অনেক ধরনের উপদ্রব্য তোমরা সম্পর্কে জানতে পারলে। আচ্ছা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, কারোর কি এই অংশ থেকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বা হয়েছে? হয়নি। তাহলে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে রাখলাম, সেই প্রশ্নগুলো আশা করি সবাই বুঝতে পারছো। এমন কোনো প্রশ্ন কি এই তালিকাতে রয়েছে যে প্রশ্ন তোমরা বুঝতে পারছো না, কোন সঠিক উত্তর লিখতে হবে এটির জন্য? আচ্ছা, খুব ভালো, খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো লাগলো আমারও শুনে। এখন তোমাদের একটিই কাজ, যেটা আমি আজকের অংশে আলোচনা করেছি এবং যারা যারা পূর্বের ক্লাসের আলোচনা উত্তর সঠিকভাবে দিতে পারোনি তারা সবটুকু দেখে আসবে, আমি তাদের থেকে সঠিক উত্তর জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে।
পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।